কি অবস্থা? জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ফাইন। আচ্ছা, পড়ছো? আগের পড়ালেখা পড়ছো? যা পড়াইছি সেগুলা, মানে গতকালকে তো কালকে গ- দেখছিলাম। গতকালকে কি হালকা করে দেখছো? কি বললা? পড়ছি আর কি, হালকা করে কেন দেখছি? আচ্ছা, ঠিক আছে, পড়ছো। ঠিক আছে, গুড। আচ্ছা, ওইটার ম্যাথ তো আমরা করব অবশ্যই। তো অন্য একটা গল্প আর কি। কথাটা এরকম যে এই যে আমরা এরকম একটা কথা বলি যে আলো হচ্ছে চাইলে কখনো কখনো হচ্ছে তরঙ্গ, ঠিক আছে, এবং কখনো কখনো চাইলে কণা হইতে পারে। ঠিক আছে, তো কখন আসলে আলো তরঙ্গের মতো আচরণ করে আর কখন আসলে আলো কণার মতো আচরণ করে, তো এইটা নিয়ে তো আসলে অনেক কনফ্লিক্ট ছিল। তো এইসব কনফ্লিক্ট আসলে ওই ইয়ং এর দিচির পরীক্ষা, অপবর্তন, তারপরে ফটো ইলেকট্রিক এফেক্ট, এগুলা দিয়ে হচ্ছে একটু 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 করে রিজলভ হওয়া শুরু করছে। তো ফাইনাল ধাপে গিয়ে কথাটা এরকম, ধরো আলো যখন, আলো তো অবভিয়াসলি আলোর তো একটা শক্তি আছে, আলোক শক্তি তো আমরা বলি লাইট ইজ এ এনার্জি, ফর্ম অফ এনার্জি। সো আলো যেহেতু শক্তি, তাইলে অবশ্যই তার কি আছে, তার অবশ্যই হচ্ছে আছে হচ্ছে একটা ল্যামডা, তার একটা ওয়েভলেন্থ আছে, তার একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে। আচ্ছা, তো এই তরঙ্গ দৈর্ঘ্যটার ডিমেনশন আসলে কি রকম? তরঙ্গ দৈর্ঘ্যটার ডিমেনশন বলতে আমরা ইয়ং এর দিচির পরীক্ষা পড়ছিলাম। দিচির পরীক্ষার আমি তোমাদেরকে একটা ভালো ভিজুয়ালাইজেশন দেখাবো, ছবি দেখাবো। তোমরা সবাই কি ইয়ং এর দিচির আমার কাছেই পড়ছো জি স্যার। মোটামুটি? তো ধরো দিচির পরীক্ষায় আসলে আমরা ছবি দেখে আসলে কিরকম বুঝছিলাম সেটা জানি না, অ্যাকচুয়াল ভিজুয়ালটা কিরকম আমি তোকে একটু দেখাই, দেখাইতে খুব মন চাচ্ছে। ধর এরকম একটা কাঠের বোর্ড বা একটা স্লেট থাকে। তো চিড় বললে আমরা সবসময় কি চিন্তা করি? চিড় বললে আমরা চিন্তা করি ছিদ্র, ওরকম একটা শেপ। বাট এখানে চিড় বলতে আসলে এরকম দুইটা অত্যন্ত ক্ষুদ্র প্রস্থের এরকম দুইটা স্লট বা বোর্ডের মতো কাটা থাকে। এটাই হচ্ছে আসলে দিচির, ইয়ং এর দিচির পরীক্ষায় এইটাই দিচির হিসেবে ইউজ করা হয়েছে। আর এইখানে মনে করো এই পাশ থেকে কি করা হইলো, এই পাশ থেকে মনে করো একটা সুসংগত, দুইটা সুসংগত আলোক উৎস থেকে আলোক রশ্মি আসতেছে। ব্যাপারটা এইরকম, দুইটা সুসংগত আলোক উৎসের ব্যাপার স্যাপার ছিল। তো সুসংগত আলোক উৎস থেকে নির্গত আলোগুলো হচ্ছে, মানে সবগুলা হচ্ছে সেম ওয়েভলেন্থ, সেম সবকিছু আর কি, অ্যাম্পলিটিউড সেম, ফ্রিকোয়েন্সি সেম, এরকম দুইটা ওয়েভলেন্থ যাইতেছে। আচ্ছা, তো চির বলতে আসলে এরকম দুইটা বোর্ড কাটা থাকে। এবং আরো ইন্টারেস্টিং হচ্ছে পিছনে গেলে আসলে কি দেখা যায়, এটার একটা ছবি আছে, ছবিটা অবভিয়াসলি আমি এখন নামায় রাখি নাই, মানে এটা তো তোদেরকে বলবো, এটা আমার মনে ছিল না, থ্যাংক ইউ। তো ওই যে অপর পাশে গেলে আমরা সবসময় কি দেখছি, যে ওখানে এরকম একটা ঢেউ 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 সিচুয়েশন তৈরি হয়, যে এরকম দিচিরের এরকম একটা বোর্ড থাকে, ওই বোর্ডের মধ্যে গেলে এইরকম, এই এরকম, এটাই তো আমরা বলছি সারা জীবন, যে এই এই এটা হচ্ছে কেন্দ্রীয় চরম, এটা হচ্ছে প্রথম চরম, এটা দ্বিতীয় চরম, এরকম মাঝখানে মাঝখানে আবার অবম গুলা আছে, অবম, এরকম। আসলে জিনিসটার ছবি দেখতে কিরকম হয়? আসলে জিনিসটার ছবি দেখতে হয় এরকম, যে ঠিক মাঝখানে, আমি তো কালো দিয়ে আঁকতেছি, আমরা তো লাইট কিভাবে দেখাবো, কেন্দ্রীয় চরমটার শেপ কিরকম জানিস? কেন্দ্রীয় চরমটার শেপ হচ্ছে এই রকম, সবচাইতে মোটা, সবচাইতে প্রশস্ত, এই এই হচ্ছে, মনে কর এই পুরোটা হচ্ছে কেন্দ্রীয় চরম। তার পাশে কিছুটা একটা খালি অংশ আছে, ওইটা হচ্ছে প্রথম অবম। এর পাশে মনে কর এর চাইতে একটু ছোট, এর চাইতে একটু ছোট, এবং এর চাইতে মনে কর প্রশস্ততাও একটু কম, এটা হচ্ছে প্রথম চরম। এই পাশে একটু ছোট এবং এই পাশে প্রশস্ততা একটু কম। এটা সবগুলো লাইট আর কি, লাইট লাইট মানে এরকম ডট 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 হয়ে আছে, ডট হয়ে আছে। তো এখান থেকে আসলে বোঝা যায় যে আলো আসলে মানে অবিচ্ছিন্ন প্যাকেজ বা কোয়ান্টাম, নাইলে এরকম মানে ব্যাপারটা হচ্ছে, যদি একটা কালো বোর্ড হইতো, আমি যদি একটা কালো বোর্ড বানাইতাম, তাহলে কালো বোর্ড হইলে এখন যেখানে নীল রঙের ডট গুলো আছে, এগুলাই আসলে আলোকিত অঞ্চল। ঠিক আছে, এগুলাই আসলে আলোকিত অঞ্চল, আর বাকি সব আসলে অন্ধকার। এরপর একটা আরো চিকন, আরো ছোট, এরপর একটা আরো চিকন, আরো ছোট, এরকম করতে করতে একসময় ধরো এগুলো মিলায় যাবে, একসময় এটা মিলায় যাবে। এই হচ্ছে মানে এই পাশে গেলে শেপটা আসে হচ্ছে এই রকম, ঠিক আছে, এবং এই পাশে গেলে শেপটা আসে হচ্ছে এই রকম। এবার মজার বিষয় হচ্ছে যে এখন তোর সামনে যেই ছবিটা আছে, এই নীল রঙের যেই ছবিটা আছে, এই ছবিটাকে তুই উপর থেকে যদি দেখার চেষ্টা করিস, যেটাকে আমরা টপ ভিউ বলতে পারি, টপ ভিউ,
এটাকে যদি তুই টপ ভিউ দেখিস, সো ওইটার টপ ভিউটা আসলে হচ্ছে এই রকম। কার রে মাইক্রোফোনটা অন করা মিষ্টি করে, বন্ধ করে দিয়েছি আমি দেখার আগে। সো এর টপ ভিউটা হচ্ছে এরকম। সো বেসিক্যালি দিচির বলতে আসলে এরকম দুইটা ছোট ছোট আয়তাকার ক্ষেত্রের কাঠের ফাঁকা জায়গা বোঝানো হয়, এবং দিচিরে গেলে আলোটা বেসিক্যালি এই 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 হচ্ছে দিচিরে যে বর্ণালীটা দেখা যায় সেটা বেসিক্যালি এরকম, যেটাকে আমরা বেসিক্যালি উপর থেকে দেখি বা সাইড ভিউ। আমরা যেটা দেখতেছি এটা সাইড ভিউ, এটা সাইড ভিউ, টপ ভিউ, সাইড ভিউ, বুঝতেছিস নিশ্চয়ই। ঠিক আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখা যায়, কেউ আর্কিটেকচারের পরীক্ষা দিলে সব ভিউ মিউর ব্যাপার স্যাপার আছে। আচ্ছা, তো যাই হোক, অনেক কথাবার্তা হলো। তো মানে এই এই চ্যাপ্টারগুলো খুব কোরিলেটেড, এখানে এই কথাবার্তাগুলো ঘুরে ফিরে আসবে। তো এখন কেন এই কথাটা আসছে সেটা আমি একটু দেখে আসি। সেটা হচ্ছে মানে তরঙ্গ যদি হয়, তরঙ্গ হইলে তার আসলে কি থাকবে? তরঙ্গ হইলে তার আসলে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকবে। আবার দেখা গেল যে তরঙ্গ তো না, সে আবার কি, সে তো আবার কণা। যখন তখন সে কণায় রূপান্তরিত হচ্ছে, যখন তখন সে তরঙ্গে রূপান্তরিত হচ্ছে। ও আচ্ছা, আমি যে প্রশ্নটা নিয়ে শুরু করছিলাম, সরি, যে প্রশ্ন নিয়ে শুরু করছিলাম সেটা একটু শেষ করি। প্রশ্নটা কি মনে আছে যে আমি কোন জায়গা থেকে শুরু করছিলাম? আমি শুরু করছিলাম এই জায়গা থেকে যে আলো চাইলে হচ্ছে কখনো কণা হিসেবে আচরণ করে, কখনো তরঙ্গ হিসেবে আচরণ করে। তো এইটা অ্যাকচুয়ালি কিসের উপর ডিপেন্ড করে? এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে হচ্ছে, কথাটা শোনো বুঝো, যতটুকু জায়গার ভিতর দিয়ে, যতটুকু জায়গার মধ্যে আলোকে আমরা অবজার্ভ করতেছি। যেমন ধরো দিচির পরীক্ষায় আমি একটা জানলার মতো নিছিলাম বা একটা উইন্ডোর মতো নিছিলাম, সেটার প্রশস্ততা অনেক কম, মনে আছে নিশ্চয়ই। এটার প্রস্থ বা ব্যাস কত দেওয়া থাকে? এটার প্রস্থ বা ব্যাস দেওয়া থাকে হচ্ছে ন্যানোমিটার বা অ্যাংস্ট্রম এককে, 10⁻৯, 10⁻10 এরকম। এখন মনে কর তোর আমার বাসার জানলাগুলা কিরকম? তোর আমার বাসার জানলাগুলো তো মনে কর বিশাল বড় বড়, এই সাইজের জানলা, আমাদের দরজা জানলা যা কিছুই আমরা দেখি, খালি চোখে আমরা যা কিছু দেখি, তো আমরা তো অনেক বড় ভার্সনে দেখি। আমরা অনেক বড় ভার্সনে দেখি বলে আলোকে আমরা এই জায়গায় কি হিসেবে পাচ্ছি? আলোকে আমরা এই জায়গায় ওয়েভ হিসেবে পাচ্ছি। ও তরঙ্গের মতো আচরণ করতেছে, আমি ও তরঙ্গের রূপটা দেখতেছি, এনার্জি ও সব দিকে ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। তো রুমে একটা লাইট জ্বলতেছে, তুই যে কোনোখান থেকে সেই লাইটটাকে একই রকম ভাবে দেখতেছিস। কিন্তু এই যে যখন খুব ক্ষুদ্র একটা জায়গার ভিতর দিয়ে আলোক রশ্মি যাবে, তার মানে তাকে আমি অবজার্ভ করতেছি খুব ছোট একটা উইন্ডোর ভিতর দিয়ে। তার মানে তখন আসলে এই উইন্ডোর যেই ব্যাস বা প্রশস্ততা আছে, এই উইন্ডোর যেই ব্যাস বা প্রশস্ততা আছে, এই উইন্ডোর ব্যাস বা প্রশস্ততা আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনেক কাছাকাছি। হুবহু হয়তো না, কিন্তু অনেক কাছাকাছি। ঠিক আছে, তো যখনই এরকম আলোর তরঙ্গ দৈর্ঘ্যের কাছাকাছি একটা উইন্ডো বা একটা, মানে এটাকে অবজারভেশন স্পেস বলতে পারি, যে আলোকে আমি এইটুকু জায়গার ভিতর দিয়ে অবজার্ভ করতেছি। তো যখন আমার বাসা বাড়ি, আমার রুমের দরজা জানলা, আমার কম্পিউটার, আমার মানে সবকিছু, আমরা তো আসলে অনেক কিছু অনেক ওয়াইড ওয়াইড অ্যাঙ্গেল দেখতেছি না। তো আমার এখানে আসলে এই উইন্ডোর তো ডি এর মান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে এখান থেকে তো অনেক অনেক বেশি। তো এখানে আসলে কোনো সমস্যা নাই, এখানে আমরা সবকিছু ইকুয়াল ডিস্ট্রিবিউশনে দেখতেছি। কিন্তু এইখানে বিষয়টা এরকম হয় না। যখনই আলোকে খুব ক্ষুদ্র একটা উইন্ডোর ভিতর দিয়ে আমরা অবজার্ভ করার চেষ্টা করি, তখন সে তার তরঙ্গ ধর্মটা ছেড়ে দেয়, তখন সে পার্টিকেল ধর্ম দেখায়। তো এই হচ্ছে একটা বিষয়। তো এরপরে আরো অনেক কথা থাকে, মানে এইটুকু জাস্ট আপনি জেনে রাখলেন। এখান থেকে আমি আপনাকে দুইটা ইনফরমেশন দিলাম যে আলো আসলে কখন তরঙ্গ কখন কণা হিসেবে আচরণ করে। যখন হচ্ছে তার যেই উইন্ডোর ভিতর দিয়ে তাকে আমরা দেখার চেষ্টা করতেছি, সেই উইন্ডোর যদি উইথ বা প্রশস্ততা খুবই কম হয়, তখন সে আসলে কি করবে? তখন সে আসলে কণার মতো করে আচরণ করবে। আর যখন তাকে আমরা অনেক বড় একটা জানলার ভিতর দিয়ে, দরজা জানলার ফাঁক দিয়ে দেখতেছি, তখন সে আসলে কি করবে? তখন সে সিম্পল পেইন একটা তরঙ্গের মতো আচরণ করবে। আলোক তরঙ্গ, শব্দ তরঙ্গ, নর্মালি তরঙ্গের ব্যাপার স্যাপার তো সব একই রকম। ঠিক আছে, ওই তরঙ্গের মতো আচরণ করবে, হোক একটা অনুপ্রস্থ একটা অনুদৈর্ঘ্য, বাট ওয়েটা সেম। এই হচ্ছে একটা কথা আর কি। আপাতত এই বিষয়ে আজকের মতো এইটুকু, এখানে আর কথা হবে না। বাট আরো অনেক কথা থাকে যে আসলে কেন এরকম করে। বুঝলাম যে প্রশস্ততা কম হইলে। স্যার একটা কোশ্চেন করি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। স্যার আমরা যে ফোটন কণা শিখছি ওখানেও তো আলো আর কি কণার কণার ন্যায় আচরণ করে, তাই না? তাহলে ওখানে আমরা প্রশস্ততা কম এমন কি দিয়ে আলোটা আসতেছে, বা এমন কি দিয়ে আমরা রিসিভ করতেছি যার কারণে ওইটা ফোটন কণার ন্যায় আচরণ করতেছে? মানে কণার মেইনলি আলোটা এখানে কণার ন্যায় আচরণ করতেছে না? কণার ন্যায় আচরণ সে যে কোনো মুহূর্তে করতে পারে। আমি আবারও বলি, কণার ন্যায় আচরণ ও যে কোনো মুহূর্তে করতে পারে। আলো বেসিক্যালি তরঙ্গ এবং কণা ধর্ম একসাথেই বজায় রাখে। সো তুমি যেখানে আসলে ফোটন কণার কথা পড়ছো, ওখানে আসলে তোমাকে এই এক্সামিন উইন্ডোর কথাটা কি বলা ছিল? ডেফিনেটলি বলা ছিল না।
না না স্যার। হ্যাঁ, তো ওইটা অ্যাকচুয়ালি আমাদের লেভেলে বলে না বা দরকার নাই বলে এক্সামিন উইন্ডোর কথাটা বলে না আর কি। বাট এটা হচ্ছে বেসিক জিনিস যে কেন এটা করে। খুব সরু চিরের ভিতর দিয়ে যাওয়ার সময় যখনই ওকে আসলে ফিক্স করে দিব যে তুমি এই দিক দিয়েই পাস করতে পারবা, তখন ও আর ওর ওয়েভ ধর্মটা দেখাবে না, তখন সে তার কণা ধর্মটা দেখাবে। কেন, এখন তুমি জিজ্ঞেস করতে পারো কেন। তো এইটার আলোচনা আসলে অনেক বিস্তৃত আর কি, সে আলোচনা আমরা করব না আপাতত এই মুহূর্তে। বাট আচ্ছা আমাদের স্যার। আমাদের বইতে হচ্ছে তো আসলে বেসিক কথাবার্তা লেখা, এবিসিডি কথাবার্তা লেখা আছে ওখানে। আসলে এই কণা ধর্ম কেন এবং তরঙ্গ ধর্ম কেন, এটার ব্যাখ্যাটা ওভাবে দেয় নাই আর কি। স্যার ওখানে এগুলো কিছুই বলা নাই। বলবে বলবে, আমাদের বইতে এগুলো বলে নাই যে, এগুলো বলবে, এগুলো সামনে গেলে বড় হইলে এরকম আরো অনেক কিছু বলবে, তো দেখবা আর কি এগুলো। তাহলে যেটা বলতেছিলাম, আচ্ছা, তো এখান থেকে আজকের পড়ালেখা তাহলে শুরু হবে এই জায়গা দিয়ে যে যে কোনো বস্তু, মানে আলোর যেহেতু আসলে একটা ভর আছে, মানে যখন আসলে আলোর আসলে ভর নাই বেসিক্যালি, ফোটনের অ্যাকচুয়ালি ভর নাই, বাট ফোটন কণার কি আছে, ফোটন কণার অ্যাকচুয়ালি আছে হচ্ছে ভরবেগ। ফোটন কণার কি আছে, ফোটন কণার একটা গতিশীল ফোটনের একটা ভরবেগ থাকে, ঠিক আছে। আচ্ছা, তো যেহেতু কণা থেকে তরঙ্গে কনভার্ট হচ্ছে এবং তরঙ্গ থেকে কণাতে কনভার্ট হচ্ছে, কণা থাকলেই তার একটা ভরবেগ থাকতেছে, আবার তরঙ্গ হইলে তরঙ্গের একটা শক্তি থাকতেছে। তরঙ্গের শক্তি, আলোক তরঙ্গের শক্তি, এটা আমরা কতদিন বলছি, ই সমান হচ্ছে hc/ল্যামডা, hc/ল্যামডা, অথবা ই সমান হচ্ছে আমরা এইচএফ ও বলতে পারি। আচ্ছা, তো তার মানে কি, তার মানে হচ্ছে আসলে শক্তির সাথে ভরবেগের একটা সম্পর্ক আছে। আবার এইটা বলা যায় যে যে কোনো কণা, কণা মানেই কি, কণা মানেই হচ্ছে ভর। তাহলে ভরকে আসলে কিসে কনভার্ট করা যায়, ভরকে আসলে তরঙ্গ কনভার্ট করা যায়, বা যে কোনো কণার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকা পসিবল, যে কোনো বস্তু কণার একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকা পসিবল। বা এই এই জিনিসগুলা সবগুলা খুব কাছাকাছি, যেমন ধরো E = mc²। তো এই জায়গায় বুঝো, আমি তোমাকে এই এই যেটা জিনিস ডি ব্রগলি ওয়েভলেন্থ আমরা পড়বো বেসিক্যালি। ডি ব্রগলি ওয়েভলেন্থ ব্যাপারটা কি, ডি ব্রগলি সাহেব বলছে যে, ডি ব্রগলি সর্বপ্রথম বলছে যে যেহেতু আসলে কণা তরঙ্গ দুটো দ্বৈত ধর্ম দেখাচ্ছে, তাইলে আলোর তো ভরবেগ আছে, তাইলে আলোর একটা তরঙ্গ দৈর্ঘ্য আছে, এই হেন তেন হাবিজাবি আনাপ সানাপ কথাবার্তা বলছে। তো বলার পরে সে যেটা বলছে, এইটুক পর্যন্ত ঠিক ছিল, এইটুক পর্যন্ত কোনো সমস্যা নাই, কিন্তু এরপরে ডি ব্রগলি যেটা বলছে যে যেহেতু আলোক তরঙ্গ দৈর্ঘ্য আছে, আলো একটা ভর আছে, তার একটা ভরবেগ আছে, তার মানে যে কোনো ভরের চাইলে যে কোনো ভরের আসলে একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকা পসিবল। ঠিক আছে, ডি ব্রগলি এই কথাটা বলছে যে যে কোনো ভর, তার মানে তুমি আমি আমরা সবাই, আমাদের একটা তরঙ্গ দৈর্ঘ্য থাকা পসিবল, হোক সেই তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড়। আমার তোমার তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক বড়, আলোর তরঙ্গ দৈর্ঘ্য ডেফিনেটলি অনেক ছোট। এই জন্যই আলো তরঙ্গতে কনভার্ট হইতে পারে, আমি তুমি তরঙ্গতে কনভার্ট হতে পারি না, কারণ আমাদের ফ্রিকোয়েন্সি রেজোনেন্স অনেক কম, আমরা অনেক লেস স্পিড, আমাদের ভেলোসিটি অনেক কম, ভেলোসিটি কম মানে আমাদের ফ্রিকোয়েন্সি অনেক কম, ওয়েভলেন্থ অনেক বেশি। তো যাই হোক, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, তো কিছু কথা বলে ফেলছি আসলে, যেটা ওই আগের পৃষ্ঠায় বলতে চাইছিলাম। আগের পৃষ্ঠায় যেটা বলতে চাইছিলাম যে ধরো E = mc², কি বলা হয়েছে, E = mc²-এ বলা হয়েছে যে ভরকে চাইলে এনার্জিতে কনভার্ট করা পসিবল, ভরকে চাইলে এনার্জিতে কনভার্ট করা পসিবল। কখন আসলে এটা পসিবল, যখন আসলে ভেলোসিটিটা হচ্ছে এনরমাস, অনেক অনেক বেশি। তার মানে এই যে সি, আলোর বেগ, এই বেগটা অনেক বেশি, এটা তো আসলে বলার অপেক্ষাই রাখে না। এই বেগটা তো আমাদের ইউনিভার্সে এটা ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা আমাদের ইউনিভার্সে কি, এটা হচ্ছে আমাদের ইউনিভার্সে ম্যাক্সিমাম ভেলোসিটি। ঠিক আছে, আমাদের ইউনিভার্সে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে কি বলি, আমাদের ইউনিভার্সে ম্যাক্সিমাম ভেলোসিটি হচ্ছে সি, আলোর বেগ। আচ্ছা, আবার এই যে কণা থেকে তরঙ্গে রূপান্তর করা পসিবল, কণা থেকে তরঙ্গে খুব ইজিলি কে রূপান্তর হইতে পারতেছে, কণা থেকে তরঙ্গে খুব ইজিলি রূপান্তর হইতে পারতেছে হচ্ছে আলো বা ফোটন কণা। তো এই যে আলো আছে বা ফোটন কণা আছে, তো আলোর বেগই তো হচ্ছে ওইটা, আলোর বেগই তো হচ্ছে সি। তো তার সি এর ভ্যালু যদি ম্যাক্সিমাম হয়, তাহলে তার ল্যামডার ভ্যালুটা কি হবে, ল্যামডার ভ্যালুটা ডেফিনেটলি অনেক অনেক কম হচ্ছে। তরঙ্গ দৈর্ঘ্যটা কি হবে, তরঙ্গ দৈর্ঘ্যটা অনেক অনেক ছোট, তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে অনেক অনেক ছোট। তো এখান থেকেও এটা বলা যায় যে যদি ছোট তরঙ্গ দৈর্ঘ্য হয়, ছোট তরঙ্গ দৈর্ঘ্যে ছোট তরঙ্গ কণা, এই দুইটা একটা আরেকটার উপর কনভার্ট করা পসিবল, এই দুইটাকে একটা একটা কনভার্ট করা যায়, ওরা ন্যাচারালি হইতে পারে। আমরা হইতে পারি না কেন, কারণ আমরা যদি নিজেদেরকে একটা কণা হিসেবে চিন্তা করি, আমরা একটা মানুষ, একটা বস্তু কণা, একটা ভর, বা যে কোনো কিছু, তোমার আমার সামনে যা কিছু আছে, বই খাতা কলম টেবিল রাবার পেন্সিল শার্পনার, এগুলো সবগুলা কণারই ভর অনেক বেশি। তো ভর অনেক বেশি হওয়ার কারণে এদের ওয়েভলেন্থ অনেক বেশি,
মুভমেন্ট অনেক কম, এই জন্য আমাদের সবার ভেলোসিটি, তোমার আমার সবার ভেলোসিটি, আমাদের ভেলোসিটি আলোর বেগের চাইতে হচ্ছে অনেক অনেক কম। সো ভেলোসিটি যেহেতু আলোর বেগের চাইতে অনেক অনেক কম, ভেলোসিটি অনেক কম, তো এই জায়গা দিয়ে আসলে ওয়েভলেন্থ অনেক বেশি, এই জন্য আমরা কনভার্টেবল না। এই হচ্ছে মোটামুটি ব্যাপার। আচ্ছা, তো এখান থেকে আমরা চলে আসি যে ফোটনের শক্তি, ফোটনের শক্তির ব্যাপারটা তো আমরা জানছি। ফোটনের শক্তির ব্যাপারটা কি? ফোটনের শক্তি ই ইকুয়ালস টু আমরা কি জানছি? ই সমান সমান আমরা জানছি যে এইচ এফ অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এখন ফোটনের ভরবেগ, গতিশীল ফোটনের ভরবেগ, এই বলে একটা ব্যাপার আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গতিশীল ফোটনের ভরবেগ। গতিশীল ফোটনের ভরবেগটা কত? গতিশীল ফোটনের ভরবেগটা হচ্ছে গতিশীল ফোটনের ভরবেগটা হচ্ছে পি। আমরা পি দ্বারাই লিখলাম। এই পি কে আমরা অন্য কোনো টার্ম দ্বারা আপাতত আমাদের এই লেভেলের জন্য, যে ধরো নর্মাল ভরবেগ হইলে আমরা কি লিখে ফেলি? নর্মাল ভরবেগ হইলে আমরা এমভি লিখে ফেলি। তো গতিশীল ফোটনের ভরবেগকে আমরা শুধুমাত্র পি দ্বারাই ডিনোট করব আমাদের এই লেভেলে, এটার উপরে আর কিছু বলা নাই। আচ্ছা, তাইলে এখন একটু আসো, ভরবেগের একক কি? ভরবেগের একক তো আমরা জানি হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। আচ্ছা, এটার সাথে, এই ভরবেগের এককের সাথে আমি চিন্তা করলাম, আমি হচ্ছে আলোর বেগ বা বেগের এককটা গুণ করব। তো বেগের একক কি? বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড ইন্টু হচ্ছে মিটার পার সেকেন্ড। তাইলে এখান থেকে দেখো কি পাওয়া যাচ্ছে? কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কি বলের একক? নিউটন। এটা কি বলের একক? নিউটন, অবভিয়াসলি। তাহলে এটা হচ্ছে বলের একক। আর ইনটু হিসেবে কি থাকতেছে? ইনটু এই পাশে থাকতেছে হচ্ছে মিটার, মানে হচ্ছে সরণের একক। তার মানে কি বল ইনটু সরণ। তো বল ইনটু সরণ মানে কি? বল ইনটু সরণ মানে হচ্ছে কাজ বা শক্তি। কাজ বা শক্তি, বলকে যদি তুমি সরণ দিয়ে মাল্টিপ্লাই করে দাও তাহলে তুমি কি পাচ্ছ? তুমি পাচ্ছ হচ্ছে কাজ বা শক্তি। তাহলে এখান থেকে এরকম একটা রিলেশনশিপ আমাদেরকে ধরাই দিছে, মানে আর কিছুই বলে নাই আমাদেরকে, আমাদেরকে শুধুমাত্র বলছে যে ই ইকুয়ালস টু কি? ই ইকুয়ালস টু হচ্ছে পি ইন্টু সি। ই কি জিনিস? ই হচ্ছে ফোটনের শক্তি, যেটা আমরা আগে পড়ে আসছি। ই কি জিনিস? ই হচ্ছে ফোটনের শক্তি। তো এই ফোটনের শক্তি ই সমান সমান কি? ই সমান সমান হচ্ছে পি ইন্টু সি। পি হচ্ছে গতিশীল ফোটনের ভরবেগ, সি হচ্ছে তো আলোর বেগ। তো এখান থেকে এবার তুমি যা ইচ্ছা, মানে এটাই মেইন সূত্র, ঠিক আছে? ই সমান হচ্ছে পিসি, যে এনার্জির সাথে ভরবেগের সম্পর্ক, এনার্জির সাথে ভরবেগের সম্পর্কটা আমরা এখান থেকে বাইর করছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যদি ডি ব্রগলির ওয়েভলেন্থটা বাইর করতে চাই, তো ডি ব্রগলির ওয়েভলেন্থ এখান থেকে খুব ইজিলি বাইর করা যায়। সেটা হচ্ছে ই এর জায়গায় তুমি কি বসায় দাও? ই এর জায়গায় তুমি বসায় দাও হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে পি ইন্টু সি। তাহলে সি সি যদি তুমি কাটাকাটি করো ইন বোথ সাইড, তাহলে এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু তুমি কি লিখতে পারবা? ল্যামডা ইকুয়ালস টু তুমি লিখতে পারবা হচ্ছে এইচ ডিভাইডেড বাই পি। এই হচ্ছে ডি ব্রগলির ওয়েভলেন্থ। তো এই যে ডি ব্রগলির ওয়েভলেন্থ, আবারও এখান থেকে একটা কথা আমি তোদেরকে বলি, যে এই ওয়েভলেন্থের ইকুয়েশন থেকেও আমরা আসলে প্রুফ করতে পারবো যে আমাদের ওয়েভলেন্থ আসলে অনেক বেশি। মানুষ হিসেবে তোমার আমার গাড়ির সবকিছুর ওয়েভলেন্থ অনেক বেশি। কারণ কি? আমাদের ভরবেগটা অনেক কম। তুই আমি চাইলে সর্বোচ্চ কত বেগে দৌড়াইতে পারবো? সি ভেলোসিটিতে তো আর দৌড়াইতে পারবা না। সি এর ভ্যালু কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। বা পৃথিবীর সর্বোচ্চ বেগে যেই গাড়িটা চলে, বা সেটাও দেখো এটা চেয়ে অনেক অনেক কম। তো আসলে আমাদের পক্ষে কখনোই মিনিমাম বা লেস ওয়েভলেন্থে আসা পসিবল হয় না। এই জন্য আমাদের ফ্রিকোয়েন্সি কখনো এত বেশি হয় না যে আমি তরঙ্গের মতো মুভ করতে পারবো। যদি পসিবল হয় তাহলে ব্যাপারটা অনেক সুন্দর হবে। যাই হোক, তাহলে তাড়িৎচুম্বক বিকিরণ অবস্থা বিশেষে, এই যে তোমাদের বইতে যে এই কথাটা বলছে একদম এক্সাক্ট, তাড়িৎচুম্বক বিকিরণ অবস্থা বিশেষে কণার মতো আচরণ করে এবং অবস্থা বিশেষে তরঙ্গের মতো আচরণ করে। একদম এই লাইনটাই লেখা আছে। তো ছোটবেলায় আমি আসলে এগুলো বুঝিও নাই যে অবস্থা বিশেষ টিশেষ এগুলো আসলে কি।
কোন অবস্থায় করে, বা মানে আমার মাথায়ও আসে না এইসব প্রশ্ন। একজন ভালো সায়েন্সের স্টুডেন্ট হইতে হইলে অবশ্যই তোমার মাথায় প্রশ্ন আসতে হবে সাইমা কোথায়। তো এই যে লেখা আছে অবস্থা বিশেষে, তো এই প্রশ্নটা আমি স্টুডেন্ট থাকা অবস্থায় ডেফিনেটলি কখনো চিন্তা করতে পারি না যে অবস্থাটা কি, কি অবস্থার জন্য এরকম করে। তো আপনারা তো এখন জানেন কি অবস্থার জন্য এরকম করে, যে তাকে আসলে কোন উইন্ডোর ভিতর দিয়ে আপনি দেখতেছেন, যেই উইন্ডোর ভিতর দিয়ে দেখতেছেন ওই উইন্ডোর প্রশস্ততার উপর ডিপেন্ড করবে যে সে কি আসলে পার্টিকেল না সে আসলে হচ্ছে ওয়েভ। এবং এরপরেও আরো অজস্র কথা আছে, আলো খুবই মিস্টিরিয়াস একটা জিনিস। যাই হোক, আমরা ডি ব্রগলির ওয়েভলেন্থের কথাবার্তা বলে ফেলছি, কারো কোনো কথা থাকলে বলতে পারি ঝটপট। ইতিহাসটা পড়বেন, কত সালে কে আবিষ্কার করছে, এবং আরো অনেকগুলা মানুষজন এইসব কাজকর্ম করছে, ঠিক আছে। ডেভিসন, তারপর L.H. গার্মার, জিপি থমসন, এরা সবাই মোটামুটি 1924 সাল থেকে 1930 সাল 1935 সাল এই সময়ের দিকে হচ্ছে এরা এই লাইটের এই ডুয়েল বৈশিষ্ট্য এইসব নিয়ে কথাবার্তা বলতেছিল। এই যে রিলেশনশিপটা তোমরা দেখতে পাচ্ছ যে ল্যামডা ইকুয়ালস হচ্ছে এইচ ডিভাইডেড বাই পি, তো এখান থেকে তো এইচটা তো হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক যেটা আসলে কনস্ট্যান্ট। তো এই কনস্ট্যান্টটাকে যদি তুমি আসলে এই সমীকরণ থেকে বাদ দাও, এখান থেকেও তুমি পেয়ে যাচ্ছ ল্যামডা ইজ প্রপোর্শনাল হচ্ছে 1/p, দ্যাট মিনস ওয়েভলেন্থ হচ্ছে ভরবেগের কি ব্যস্তানুপাতিক। সো এরকম যদি হয় তাহলে আসলে এখান থেকে আমরা এই রকম একটা রিলেশনশিপ পেয়ে যাই। এখান থেকে আমরা একটা গ্রাফ আঁকতে পারি আসলে। গ্রাফটা কার বনাম কার গ্রাফ? গ্রাফটা হচ্ছে ভরবেগ বনাম তরঙ্গ দৈর্ঘ্যের গ্রাফ। এক্স এক্সিস বরাবর আমরা বসাচ্ছি হচ্ছে ভরবেগ, ভরবেগ পি কে বসাইছি এক্স এক্সিস, না ভরবেগ পি কে এক্স এক্সিস বরাবর বসাবো না, ভরবেগটা এখানে আসলে নির্ভরশীল চলক। ভরবেগটা আসলে নির্ভরশীল চলক, তাহলে ভরবেগটা যদি নির্ভরশীল চলক হয় তাহলে আসলে সম্পর্কটা এরকম লেখা উচিত আমার, সেটা হচ্ছে পি সমানুপাতিক হচ্ছে 1/ল্যামডা। ঠিক আছে, সম্পর্কটা আসলে এইটা, এইটা হচ্ছে সম্পর্ক, এইটা সম্পর্ক না আর কি। উঠে আসতে বলো, তো এটা একটু ঢুকায় রেখো, উঠে আসতে বলো, বলো আমি ক্লাস নিচ্ছি। আচ্ছা, তাইলে গ্রাফটা দেখে ফেলি, গ্রাফটা কার কার, গ্রাফটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডাকে এখানে বসাইছি হচ্ছে কোন এককে, ল্যামডাকে এখানে বসাইছি হচ্ছে অ্যাংস্ট্রম এককে, এবং এই বরাবর কাকে বসাইছি, এই বরাবর বসাইছি হচ্ছে ভরবেগ পি কোন এককে, কেজি মিটার পার সেকেন্ড। গ্রাফটা কিরকম, গ্রাফটা হচ্ছে এই ব্যস্তানুপাতিক সম্পর্ক মোটামুটি এরকম আর কি, সুন্দর করে আঁকতে পারিনি, দাঁড়াও, ইস আগেরটা চেতে বিশ্রী হয়েছে। মোটামুটি এই। আচ্ছা, আর ওই জায়গা দিয়ে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের জন্য একটা ইকুয়েশন পাইছি, তরঙ্গ দৈর্ঘ্যের ইকুয়েশনটা কি পাইছি, ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই পি। তো ডি ব্রগলি সাহেব কিন্তু শুধু ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য বাইর করেই চুপ করে থাকে নাই, এই যে ডি ব্রগলি ওয়েভলেন্থ ব্যাপারটা আছে, এই ডি ব্রগলি ওয়েভলেন্থটা যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য, সেই কথাটা বলছে, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে প্রযোজ্য। So, যে কোনো পার্টিকেলের ক্ষেত্রে যদি প্রযোজ্য হয় তাহলে যে কোনো বস্তু কণার ভরবেগ, তোর আমার ভরবেগ তো আমরা হচ্ছে পি সমান এমভি দিয়ে লিখতে পারি, তাইলে এই জায়গা দিয়ে যে কোনো বস্তু কণার ওয়েভলেন্থ, যে কোনো বস্তু কণার জন্য ডি ব্রগলি ওয়েভলেন্থের ইকুয়েশনটাও হচ্ছে এরকম, যে কোনো বস্তু কণার জন্য, যে কোনো বস্তু কণার তরঙ্গ দৈর্ঘ্য।
একটা মিনিট, আপনারা লিখেন, আমি আসছি। কারো কোনো কোয়েশ্চেন আছে? ফরহাদ, তাসনিম, প্রভা, নিতু, হাই নিতু, রিশা, প্রাপ্তি, সাইমা, এনিওয়ান এনি কোয়েশ্চেন থাকলে বলতে পারো। কারো কোনো কোয়েশ্চেন নাই? আচ্ছা, তাইলে সামনে আগাবো আমরা। সেটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত মোটামুটি, এতক্ষণ পর্যন্ত না, আজকে তো আমরা আসলে ওই টপিকে কিছুই বলি নাই। গতকালকে আমরা মেইনলি যা পড়ছি সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। ফটো ইলেকট্রিক ইফেক্ট, এখন ফটো ইলেকট্রিক ইফেক্টে যেই ইলেকট্রনটা নির্গত হয়েছিল, ফটো ইলেকট্রিক ইফেক্টে যেই ইলেকট্রনটা নির্গত হয়েছিল সেই ইলেকট্রনটা সেই ইলেকট্রনটা কোথায় ছিল? সেই ইলেকট্রনটা ছিল হচ্ছে নিউক্লিয়াসের সাথে। নিউক্লিয়াসের ভিতরে আবার কি ছিল? নিউক্লিয়াসের ভিতরে ছিল হচ্ছে আবার ধনাত্মক প্রোটন টোটন ছিল। তাহলে এর বাইরে দিয়ে হচ্ছে ইলেকট্রনটা ঘুরপাক খাচ্ছিল। তাহলে এদের মধ্যে কি ছিল? এদের মধ্যে একটা আকর্ষণ বল ছিল, যে আকর্ষণ বলটাকে ব্রেক করা লাগছে। যে আকর্ষণ বলটাকে ব্রেক করার জন্য আবার একটা শক্তি টক্তি ব্যয় হয়েছে, যেটাকে আমরা কার্য অপেক্ষক বা কার্যাপেক্ষক হিসেবে নাম দিছি। ঠিক আছে, এরকম একটা গল্প ছিল। কোথায় ছিল এই গল্পটা? এটা ছিল হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টে। এটা হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্টে ছিল। আচ্ছা, তো এই বিষয়টা মনে করাই দিচ্ছি এই কারণে, কারণ নতুন একটা আরেকটা ছোট্ট একটা ইফেক্ট আছে। ছোট্ট ইফেক্ট বলতে আমাদের বইতে আসলে ছোট্ট করে আমাদেরকে বলা আছে, বিষয়টার ডেপথ অনেক। সেটা হচ্ছে কম্পটন ইফেক্ট। তো কম্পটন ইফেক্টে, কম্পটন ইফেক্টও একই কথা, মানে মূল কথাটা কি? ফটো ইলেকট্রিক ইফেক্টে কি হয়েছিল? ফটো ইলেকট্রিক ইফেক্টে একটা ধাতব প্লেট ছিল। এই ধাতব প্লেটের মধ্যে একটা ফোটন কণা এসে আঘাত করছে। লাইট এসে এটাকে আঘাত করছে। লাইট এসে একে আঘাত করার কারণে একটা ইলেকট্রন মুক্ত হয়েছে, মুক্ত হয়ে দৌড় দিছে। এই ছিল ঘটনা। এখন বলা হয়েছে কম্পটন ইফেক্টের ব্যাপারটা কি? কম্পটন ইফেক্টের ব্যাপারটা হচ্ছে যে এখানে একটা ফ্রি ইলেকট্রন আছে। কোনো একটা ধাতব প্লেটের মধ্যে বা কোনো একটা সারফেসে কি আছে? একটা মুক্ত ইলেকট্রন বা একটা ফ্রি ইলেকট্রন আছে। আমি ধরে নিলাম এই সারফেসের উপর কোনো একটা জায়গা দিয়ে একটা মুক্ত ইলেকট্রন বা একটা ফ্রি ইলেকট্রন আছে। এই হচ্ছে কম্পটন ইফেক্ট এবং ফটো ইলেকট্রিক ইফেক্টের পার্থক্য। ফটো ইলেকট্রিক ইফেক্টে কি ছিল? ফটো ইলেকট্রিক ইফেক্টে ছিল একটা বাইন্ডেড ইলেকট্রন, বলতে পারো তোমরা, যে যে ইলেকট্রনটা বাধা ছিল। কোথায় বাধা ছিল? নিউক্লিয়াসের সাথে প্লাস মাইনাসের আকর্ষণে একটা বাইন্ডেড ইলেকট্রন ছিল। যে ইলেকট্রনটাকে মুক্ত করার জন্য একটা ধাক্কা দেওয়া লাগছে, বন্ধন ছেঁড়া লাগছে, তারপর ইলেকট্রন দৌড় দিছে। এরকম হচ্ছে ঘটনা ছিল। কম্পটন ইফেক্টের ব্যাপারটা খুব সিম্পল। কম্পটন ইফেক্টে বলা হয়েছে যে সিম্পলি একটা ফোটন কণা এসে, একটা ফোটন কণা অথবা একটা আলোক রশ্মি আসছে। তো ফোটন কণা বা আলোক রশ্মির মোট শক্তি ই সমান কত? ই সমান তুমি জানো এইচ এফ অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এটা এতবার লিখতেছি আমার, তোদেরই মুখস্থ হয়ে যাওয়ার কথা, যে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। আচ্ছা, কাকে আঘাত করছে? একটা স্থির মুক্ত ইলেকট্রন। স্থির কথাটা এত বেশি জরুরি কেন? কারণ এখানে হচ্ছে ভরবেগের সংরক্ষণশীলতা ব্যাপারটা আমরা একবার ইউজ করব। সো এটা স্থির আছে, তার মানে তার আদি ভরবেগ শূন্য। বলে রাখলাম, পরে যখন কাজ করব তখন এটা দেখতে পাবা। সো এটা কি? স্থির মুক্ত ইলেকট্রন। এবং মুক্ত ইলেকট্রন হওয়ার কারণে যেটা হচ্ছে, ওকে এখানে ছেঁড়া টেরার কোনো দরকার নাই, কোনো বন্ধন টন্ধন ভাঙতে হবে না। তো এখানে কি হবে? এখানে এই ইলেকট্রনটার সাথে এই ফোটনটার সিম্পলি একটা সংঘর্ষ হবে, একদম নিউটনিয়ান মেকানিক্সের সংঘর্ষের মতো করে আপাতত আমরা জিনিসটা বুঝবো।
ঠিক আছে, আপাতত আমরা জিনিসটাকে একটা মোটামুটি অ্যাকুরেটের কাছাকাছি লেভেলে যাওয়ার চেষ্টা করব, যে এখানে একটা কি হচ্ছে, এখানে একটা মানে সংঘর্ষ হয়েছে দুটো বস্তু কণার মধ্যে, জাস্ট একটা সিম্পলি একটা সংঘর্ষ হয়েছে। ঠিক আছে, তো এই সংঘর্ষটা যদি হয় তাহলে এই সংঘর্ষের পরে যেটা হবে, এই দুইটা পার্টিকেল তারা আর একই প্লেনে থাকে না, তারা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে যায়। তো যদি চলে যায় তাহলে ধরে নিলাম যে বিক্ষিপ্ত ইলেকট্রনটা হচ্ছে এই দিকে চলে আসছে, ইলেকট্রনটা বিক্ষিপ্ত হয়ে চলে আসছে এই দিকে, এই পাশে চলে আসছে ইলেকট্রন, এবং ফোটনটা চলে গেছে হচ্ছে ওই দিকে। তাহলে এইটাকে আমরা নাম দিলাম হচ্ছে আপতিত ফোটন। এটাকে আমি নাম দিলাম হচ্ছে আপতিত ফোটন কণা। কেন আপতিত ফোটন এত স্পেসিফিক? কারণ এখান দিয়ে আসবে হচ্ছে বিক্ষিপ্ত ফোটন, আপতিত ফোটন আর বিক্ষিপ্ত ফোটন। আচ্ছা, কথা হচ্ছে ফোটনটার সাথে একটা স্থির মুক্ত ইলেকট্রনের সংঘর্ষ হয়েছিল। তো স্থির মুক্ত ইলেকট্রনের সংঘর্ষ হয়েছিল, এরপর সংঘর্ষের পরে হচ্ছে ইলেকট্রনটা একদিকে চলে গেছে, ফোটনটা একদিকে চলে গেছে। তো ইলেকট্রনটা একদিকে চলে গেছে, তো ও তো একটা গতিশক্তি নিয়ে গেছে। তো এই গতিশক্তি সে কই থেকে পাইছে? এই গতিশক্তি অবভিয়াসলি তাকে ফোটনে দিছে। তার মানে ফোটনের শক্তি কিছুটা এখানে পরিবর্তন হবে, হ্রাস পাবে। তাহলে বিক্ষিপ্ত ফোটনের শক্তি ই প্রাইম সমান কি হবে? ই প্রাইম সমান, আপাতত আমি লিখে যাচ্ছি, এইচ অফ এফ প্রাইম সমান সমান লিখলাম হচ্ছে এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা প্রাইম। সবগুলাই হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের শক্তি, বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য, এরকম বিক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে গেল। আচ্ছা, ফোটনটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকায় গেছে? আমি ধরে নিলাম ফোটনটা বাঁকায় গেছে হচ্ছে ফাই পরিমাণ অ্যাঙ্গেলে। এই ফাই এর পরিচয় কি? ফাই এর পরিচয় হবে, ফাই হচ্ছে ফোটনের বিক্ষেপণ কোণ। আচ্ছা, একটু কথা শুনি এবার। কম্পটন ইফেক্টের মেইন বিষয়টা কি, সেটা হচ্ছে আপতিত ফোটনের একটা শক্তি ছিল ই। তো এই শক্তি থেকে কিছুটা শক্তি নিয়ে কে গতিশীল হয়েছে? কিছুটা শক্তি নিয়ে ইলেকট্রনটা গতিশীল হয়েছে। তাহলে যেহেতু আপতিত ফোটনের কিছুটা শক্তি ইলেকট্রন নিয়ে গতিশীল হয়ে চলে গেছে, তাহলে বিক্ষিপ্ত ফোটনের যেই শক্তিটা, বিক্ষিপ্ত ফোটনের শক্তি ই প্রাইম আপতিত ফোটনের শক্তির চাইতে কম হবে। আচ্ছা, শক্তির সাথে কম্পাঙ্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তাহলে বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্কটাও আপতিত ফোটনের কম্পাঙ্কের চাইতে হবে কম। কিন্তু দেখো, শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক। শক্তি এবং কম্পাঙ্ক দুজনের সাথেই তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখান থেকে এইটা বলতে পারবো যে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে বেশি হবে। তাহলে কম্পটন ইফেক্ট মূলত কি করে আমাদেরকে? কম্পটন ইফেক্ট মূলত এই যে দুইটা তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য হবে, আমি তো বুঝলাম যে একটা তরঙ্গ দৈর্ঘ্যটা হবে বেশি আর একটা তরঙ্গ দৈর্ঘ্যটা হবে কম, সবকিছুই পরিবর্তন হচ্ছে, তো এখানে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যটা হচ্ছে বেশি। তো এই দুইটার মধ্যে যেই ব্যবধান বা পার্থক্য বা যেই ডিস্টেন্স কত, সেটাই আসলে ডেল ল্যামডা। এই ডেল ল্যামডাটা কত, সেইটাই আসলে আমরা বাইর করতে পারি হচ্ছে কম্পটন ইফেক্টের মাধ্যমে। সো কম্পটন ইফেক্টের মেইন প্রতিপাদ্য সূত্রটা কি? ল্যামডা প্রাইম মাইনাস ল্যামডা ইজ ইকুয়ালস টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই m naught into c into 1 minus cos phi, h divided by m naught c into 1 minus cos phi। m naught টা কি জিনিস? m naught টা হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের নিশ্চল ভর বা প্রকৃত ভর। m naught কি? m naught হচ্ছে ইলেকট্রনের
নিশ্চল বা প্রকৃত ভর। উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণা যখন কোনো লক্ষ্য বস্তু বা অন্য যে কোনো কণার সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে বিক্ষিপ্ত হয়, তখন বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে বেশি হয়। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে বেশি হয়। উক্ত ক্রিয়াকেই কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব বলে। 1923 সালে আর্থার কম্পটন এক বর্ণের এক্স রে হালকা মৌল দ্বারা বিক্ষিপ্ত হলে বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য আপতিত তরঙ্গদৈর্ঘ্য থেকে কিছুটা বেশি হয়, এই ঘটনাকে কম্পটন ক্রিয়া বলে। এই তো আর্থার কম্পটন নামে এক বস এটা আবিষ্কার করছে। এই একটাই সূত্র কম্পটন ইফেক্টের জন্য, এই সূত্রটা একটু মুখস্থ করব, আমরা মুখস্থ রাখবো। আর আরেকটা কি জানি আছে, দাঁড়াও, ওয়েট। শক্তির একটা হিসাব আছে। সেটা আমি পাচ্ছি না এখন, দেখতে পাচ্ছি না, ওটা আমি তোমাকে দেখে জানাবো। কম্পটন ক্রিয়ার এই সূত্রটা একটু সবাই মুখস্থ রাখবো। ল্যামডা প্রাইম ল্যামডা এইচ তো প্লাঙ্কের ধ্রুবক, সি আলোর বেগ, ফাইটা কি, ফাইটা হচ্ছে ফোটনের বিক্ষেপণ কোণ। ঠিক আছে, এই হচ্ছে কম্পটন ইফেক্ট। আর একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, সেটা বলতেছি, দাঁড়াও। কারো ওইটুকু জায়গা থেকে কোনো বিশেষ প্রশ্ন আছে? 60 কেজি ভরের মানুষ 60 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়ালে ডি ব্রগলি ওয়েভলেন্থ কত হবে? সিক্সটি কেজি ভরের একজন মানুষ 60 কিলোমিটার/আওয়ার বেগে দৌড়ালে ডি ব্রগলির ওয়েভলেন্থ কত হবে? বের করে ফেলুন তো। তোমরা কি কেউ অঙ্কটা করছো?
ভি এর ভ্যালু কত? ভি এর ভ্যালু হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই হচ্ছে 3600 মিটার পার সেকেন্ড। এম এর মান দেওয়া আছে, এম হচ্ছে 60 কেজি। তাহলে ডি ব্রগলির ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়ালস টু কি হবে? ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে এইচ বাই পি, এইচ ডিভাইডেড বাই এম ভি। তো বসান সবকিছুর ভ্যালু, সবকিছুর ভ্যালুই তো আপনি জানেন। এইচ এর মান জানেন 6.63 ইন্টু 10 ইনভার্স 34, এম এর মান হচ্ছে 60 ইন্টু ভি এর মান কত? ভি এর মান এটা ওটা কাটা, এটা তো কাটা যাচ্ছে না, তাহলে 6 দিয়ে কাটলে হচ্ছে এটাকে 10, 6 দিয়ে কাটলে হচ্ছে এটা 6, তাহলে 100/6, দ্যাট মিনস 100/6। এটা করলে যা আসবে সেটাই হচ্ছে ওয়েভলেন্থ। করছি, ছোট অঙ্ক তো, সবাই কি বুঝি নাই? বুঝতে সমস্যা আছে? স্যার করছি তো। ওকে, দোষ, এভাবেই তো করছিস। অ্যান্সার কত আসছে? 6.629 into 10 to the power minus 37 meter. ওকে, আসেন হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। অনিশ্চয়তা নীতির মেইন যে প্রতিপাদ্য বিষয়টা, সেটা আমরা অ্যাকচুয়ালি অনেক আগেই কথাবার্তা বলে আসছি, যে যে কোনো একটা না, আলোর ক্ষেত্রে মেইনলি, যে সে কখন আসলে কি করতে পারে, সে কখন আসলে কণা, কখন আসলে তরঙ্গতে সে কনভার্ট হইতে পারে। সো যেহেতু সে একটা ডুয়েল ফর্মে থাকে, তাহলে তার ভরবেগ বলতে পারলে আসলে তার অবস্থানটা বলা পসিবল হয় না অ্যাকুরেটলি। কারণ কি? কারণ সেটা তো অ্যাকচুয়ালি ওয়েভ। এখন ওয়েভের কোন পয়েন্টে গিয়ে আসলে কোথায় আছে, ঠিক আছে, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, কখন কোন পয়েন্টে সে থাকতে সেটা তাকে বলা মুশকিল, ঠিক আছে। তো তার অবস্থানটা বলা যাচ্ছে না যদি তার ওয়েভ ফর্মটাকে আমরা ধরে নেই। আবার যদি আমরা তার পার্টিকেল ফর্মটাকে ধরে নেই, তাহলে তার অবস্থানটা বলা যাচ্ছে, কিন্তু তখন আসলে তার কৌণিক ভরবেগটা ব্যাখ্যা করা যাচ্ছে না। মানে অনেক অনেক তো বৈশিষ্ট্য আছে, যেহেতু সে তরঙ্গ ধর্ম যেহেতু আছে, তার মানে তরঙ্গের যতগুলো বৈশিষ্ট্য আছে সবগুলাই সেই মেনটেন করতেছে, বা কিছু কিছু সে টাচ করে যাচ্ছে। সো এই প্রপার্টি গুলা, আলোর এই ডুয়াল পার্সোনালিটির কারণে এই প্রপার্টি গুলা একটা একটার সাথে কনফ্লিক্ট করতে শুরু করলো, যে ওরা কখনো আসলে একটা অ্যাকুরেট ভ্যালু দিতে পারতেছে না। যে অনেক ডিপ সার্চ হয়েছে না, তো এই দিতে না পারার কারণে, এটা কোন সালের দিকে, সম্ভবত 37 সাল, ও না সরি 27 সাল, আই এম সরি, 1927, হাইজেনবার্গ সে একটা আনসার্টেনটি প্রিন্সিপাল দিল। মানে একটা সূত্র যেটার মেইন কথাই হচ্ছে অনিশ্চয়তা থাকবে, কখনো বলা যাবে না কি হবে আসলে। তো কার কার মধ্যে অনিশ্চয়তা সে দিছে হচ্ছে আসলে অবস্থানের অনিশ্চয়তা, দ্যাট মিনস ডেল এক্স। অবস্থানের অনিশ্চয়তাকে বলা হয় হচ্ছে ডেল এক্স, এবং ভরবেগের অনিশ্চয়তা হচ্ছে ডেল পি, ডেল এক্স ইন্টু ডেল পি। এই দুইটার অনিশ্চয়তা, এটা কি হবে? এইটা হচ্ছে এইচ ডিভাইডেড বাই 4 পাই এর চাইতে বড় হবে, ঠিক আছে। এইচ ডিভাইডেড বাই 4 পাই, এইচটা কি জিনিস? এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। ডেল এক্সটা কি জিনিস? ডেল এক্সটা হচ্ছে অবস্থানের অনিশ্চয়তা। ডেল পিটা কি? ডেল পিটা হচ্ছে ভরবেগের অনিশ্চয়তা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। তো এই ইকুয়েশনের তো আসলে আমরা তো মাত্র এক লাইন শিখছি, এই ইকুয়েশন তো আসলে মডার্ন ফিজিক্সে অজস্র জায়গায় ইউজ হয়েছে। তো এর পরবর্তীতে গিয়ে দেখা গেছে যে যদি এরকম নতুন একটা কনস্ট্যান্ট বাইর করে নেওয়া হয়, এইচ কাট, এইচ এর মাথাটা একটু কেটে দেওয়া হয়েছে, তো এই এইচ কাটের ভ্যালু কত? এইচ কাটের ভ্যালু হচ্ছে এইচ ডিভাইডেড বাই 2 পাই।
মানে জাস্ট এর এইচ কার্ডটা আসলে এমন আহামরি কিছুই না, জাস্ট একটা আলাদা একটা কনস্ট্যান্ট বাইর করে নিছে, এইটার গুণিতক অনেক জায়গায় ব্যবহৃত হয়েছে। তো এইভাবে রাখলে আসলে সুবিধাই হয় আর কি। তো এই কারণে বর্তমানে এই সূত্রটাকে এভাবেও লেখা হয় যে, বা হচ্ছে ডেল এক্স ডেল পি, ডেল এক্স ডেল পি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ কাট ডিভাইডেড বাই হচ্ছে 2, ভরবেগের অনিশ্চয়তা এবং অবস্থানের অনিশ্চয়তা। তো পরবর্তী গিয়ে দেখা গেছে যে এই যে ডুয়াল ধর্ম যারা প্রদর্শন করতেছে তাদের যে শুধুমাত্র ভরবেগ এবং অবস্থান নিয়ে অনিশ্চয়তা হচ্ছে এরকম না, তাদের শক্তি এবং সময় নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হচ্ছে। কারণ আমরা তো শক্তির ইকুয়েশন জানি যে ই সমান কি, ই সমান হচ্ছে এ সাইন ওমেগা টি প্লাস মাইনাস ডেল, মানে শক্তি যে কোনো তরঙ্গের সমীকরণ। তো শক্তির সাথে তো হচ্ছে সময়ের একটা সম্পর্ক আছে। তো দেখা যাচ্ছে শক্তিটাকে নির্দিষ্ট করে বলতে গেলে সময়টা ভেরিয়েবল, ওটা ফিক্স থাকতেছে না, সময়টা বলতে গেলে শক্তিটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম একটা গ্যাঞ্জাম। তো এই জায়গায় নতুন একটা অনিশ্চয়তা ইন্ট্রোডিউস করা হয়েছে শক্তির সাথে সময়ের, সেটা হচ্ছে ডেল ই ডেল টি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল একই এইচ কাট বাই 2। এবং আরো একটা জিনিসের অনিশ্চয়তা আছে, সেটা হচ্ছে এটা আসলে এটার মতোই, ডেল এক্স মানে কি, ডেল এক্স মানে অবস্থান, আর ডেল পি মানে হচ্ছে ভরবেগ। তো ওখানে হচ্ছে কৌণিক অবস্থান এবং কৌণিক ভরবেগ ডেল এল, ডেল এল দিয়ে কি বুঝাই, ডেল এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ, এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ। তাহলে ডেল এল ইন্টু হচ্ছে কি, ডেল এল ইন্টু হচ্ছে ডেল ফাই, ডেল এল ইন্টু ডেল ফাই ইজ গ্রেটার দেন অর ইকুয়াল এইচ কাট বাই 2। ঠিক আছে, কৌণিক ভরবেগের অনিশ্চয়তা, কৌণিক ভরবেগের অনিশ্চয়তা সংক্ষেপে লিখছি। আর এইটা কি, এইটা হচ্ছে কৌণিক অবস্থানের অনিশ্চয়তা, কৌণিক অবস্থানের অনিশ্চয়তা। তো এই তিনটাই বেসিক্যালি আসলে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এইটাই মেইন প্রিন্সিপাল, এটাই মেইন প্রিন্সিপাল। শক্তিটা পরবর্তীতে আবিষ্কার হয়েছে বা লেঞ্জা ধরে আসছে, আর কৌণিক ভরবেগও একই সাথে। এই হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। বলেন, চ্যাপ্টার শেষ। 1 মিনিট, 1 মিনিট, আমার পিসিতে একটু পাওয়ার কেবলটা দিতে হবে। তোমাদের কোনো কথা থাকলে তোমরা একটু চিন্তা ভাবনা করো, আমি একটু পাওয়ার কেবলটা নিয়ে আসছি।
আচ্ছা, একটা ছোট্ট টপিক বাকি বাকি আছে আমাদের, সেটা একটু আগে বলে আসি। সেটা হচ্ছে বস্তুর গতিশক্তি। তো বস্তুর গতিশক্তিকে, গতিশক্তি বললেই তো আমরা সবসময় একটা জিনিস আমাদের মনে ভেসে আসে যে গতিশক্তি মানে কি। গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তো ওই যে গতিশক্তিটা আছে, এই গতিশক্তিটাকে আমরা কি বলবো? এই গতিশক্তিটাকে আমরা বলবো এটা হচ্ছে বস্তুর সনাতনীয় গতিশক্তি বা ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জি। মানে সারা জীবন যেটা জেনে আসছি বুঝে আসছি সেটাই আর কি। ঠিক আছে, এটা হচ্ছে সনাতনীয় গতিশক্তি বা ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জি। সনাতনীয় গতিশক্তি বা ক্লাসিক্যাল কাইনেটিক এনার্জি। তো সনাতনীয় গতিশক্তির ব্যাপারটা কখন আসবে, কখন ইউজ করব? যখন হচ্ছে বেগের মান আলোর বেগের চাইতে অনেক অনেক ছোট হবে। এই মানে আমাদের ইউনিভার্সের বেগ, আমার বেগ, তোর বেগ, গাড়ির বেগ, এই সব কিছু যখন ভেলোসিটি আলোর বেগের চাইতে অনেক অনেক কম হবে, তখন আমরা সনাতনীয় গতিশক্তি ইউজ করব। সনাতনীয় গতিশক্তি, এটাকে ই কে ইকুয়ালস টু, আমরা কি লিখবো? ই কে ইকুয়ালস টু, আমরা যা জানি তাই, হাফ এম ভি স্কোয়ার। খালি ওর জায়গায় আমি লিখবো হচ্ছে, অলরেডি একবার গতকালকেই লিখছি বোধ হয়, হাফ এম নট ভি স্কোয়ার। হাফ এম নট ভি স্কোয়ার। সবই তো লাগে আমার, নিয়ে যান। ঠিক আছে, এম নট মানে কি? এম নট মানে হচ্ছে বস্তুর প্রকৃত বা নিশ্চল ভর। এম নট মানে হচ্ছে বস্তুর প্রকৃত বা নিশ্চল ভর। কারণ ভেলোসিটি তখন অনেক কম, তো তখন আসলে বস্তুর ভরের আপেক্ষিকতা হবে না, বস্তু যা ছিল তাই থাকবে। তো বস্তুর প্রকৃত বা নিশ্চল ভরটা হচ্ছে এম নট। এটা কার ক্ষেত্রে? এটা হচ্ছে সনাতনীয় গতিশক্তির ক্ষেত্রে। আর যদি বলা হয় কি, বলা হয় যদি হচ্ছে আপেক্ষিক গতিশক্তি। আপেক্ষিক গতিশক্তি, আপেক্ষিক গতিশক্তিটা কখন ব্যবহার হবে? আপেক্ষিক গতিশক্তিটা ব্যবহার হবে তখন যখন বস্তুর বেগ টেন্স টু হচ্ছে লাইটের ভেলোসিটি, অর্থাৎ লাইটের ভেলোসিটির কাছাকাছি। তো এই জায়গা দিয়ে আমরা আপেক্ষিক গতিশক্তি ই কে প্রাইম, আপেক্ষিক গতিশক্তি ই কে প্রাইম ইকুয়ালস টু কি লিখবো? ই কে প্রাইম ইকুয়ালস টু লিখবো হচ্ছে এম সি স্কোয়ার। এম সি স্কোয়ারটা কি জিনিস? এম সি স্কোয়ারটা হচ্ছে বস্তুর মোট শক্তি। এম সি স্কোয়ার হচ্ছে বস্তুর মোট শক্তি। তো মোট শক্তি থেকে আমি কি করব? মোট শক্তি থেকে আমি বস্তুর স্থিতি শক্তি বিয়োগ করব। মোট শক্তি থেকে বস্তুর স্থিতি শক্তি বিয়োগ করব। বস্তুর স্থিতি শক্তিটা কত? বস্তুর স্থিতি শক্তিটা হচ্ছে এম নট সি স্কোয়ার। এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ারটা কি? এম নট সি স্কোয়ারটা হচ্ছে বস্তুর স্থির অবস্থার শক্তি বা বস্তুর স্থিতি শক্তি। আর এম মানে কি জিনিস? এম মানে অবশ্যই আমরা জানি যে এম হচ্ছে বস্তুর আপেক্ষিক ভর। এম ইকুয়ালস টু হচ্ছে এম নট ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার। তো এখান থেকে চাইলে আপনি এম এম এর ভ্যালু বসাই দিতে পারেন, ক্যালকুলেশন করতে পারেন। এখান থেকে আমরা আপেক্ষিক গতিশক্তি বের করবো। তো গতিশক্তির এই দুই রকম চেহারা আছে, একটা হচ্ছে সনাতনীয় গতিশক্তি, একটা হচ্ছে আপেক্ষিক গতিশক্তি। সনাতনীয়টা কখন? যখন হচ্ছে বেগের মান অনেক কম। আর আপেক্ষিকটা কখন? যখন হচ্ছে বেগের মান অনেক বেশি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আধুনিক পদার্থবিজ্ঞান। আমাদের পুরো চ্যাপ্টার মোটামুটি আমাদের কমিউনিকেট করা শেষ আর কি, ডেলিভার করা শেষ। আমরা আপেক্ষিকতা অংশ থেকে কিছু ম্যাথও করছিলাম বোধহয়, তাই না প্রভা? প্রভা আমরা কি হ্যাঁ, একটা ম্যাথ করে দেওয়ার কথা ছিল। কোন ম্যাথ? ওই ওটা যে তোমরা কর্ণ কেউ বরাবর। কেউ করো নাই, তোমরা কেউ করো নাই হ্যাঁ, কেউ। ট্রাই করছিলাম কিন্তু কোথায়? কোথায় তারপরে সেটা কোথায়? আমি একটু দেখবো সেই ট্রাইয়ের ছবিটা, আমি একটু দেখবো, আমাকে পাঠাবেন। এই ক্লাস শেষ করে আমরা যেখানে ট্রাই করছিলেন সেই ট্রাইয়ের ছবিটা আমাকে একটু পাঠাবেন। ট্রাইয়ের ছবি হ্যাঁ, শুধু তো ছবি আঁকছিলাম যে আর কি একটু ভিজুয়ালাইজ করার জন্য, তারপর তো কিছু হলো না। সেটাও আমি একটু দেখতে চাই আর কি, ওই যে আচ্ছা, ভিজুয়ালাইজ তাহলে করার। পাঠাবো। হুম, ঠিক এরকম ছবিটা আঁকছিলি তাই না তুই? আচ্ছা,
এটা একটু না বুঝে ভাইয়া, নিয়ে তারপরে ওই যে আরেকটা কর্ণ তো আর কি কিছু হবে না, তো ওইটা আর কি না, ওইভাবে আরেকটা কর্ণ কিছু হবে না মানে আপনি অত্যন্ত ভুল ভাবছেন না। আরেকটা কর্ণের তো হবে। কেন আরেকটা কর্ণের হবে না, আসেন এইটার প্রশ্নের উত্তরটা দেই। সেটা হচ্ছে দুইটা কর্ণ তো পরস্পর লম্ব না, জিনিসটা তো বর্গক্ষেত্র না। বেসিক্যালি এইখান থেকে একটা লম্ব যদি টানি তাহলে এই লম্ব বরাবর কিছু হবে না, এবং এখান থেকে একটা লম্ব যদি টানি তাহলে এই দুইটা লম্ব একই থাকবে। তুমি কি বুঝো যে এই লম্বটা, সরি, এই লম্বটা এবং এই লম্বটা একই থাকবে, কারণ এই দুইটা লম্বের সাথে ভেলোসিটি কত, আমি এগুলো সব মুছে দিব। এই দুইটা লম্বের সাথে ভেলোসিটি কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এই লম্বটা হুবহু একই থাকবে এবং এই লম্বটা হুবহু একই থাকবে। এইটুকু কি বুঝি আমরা, রিশা? জি ভাইয়া বুঝছি। তাহলে প্রথমে ওই চিন্তাটা ভুল ছিল যে দুইটা লম্ব মানে দুইটা কর্ণ পরস্পর লম্ব, সো ওই কর্ণটা একই থাকবে না, ওই কর্ণটা একই থাকবে না, ওই কর্ণটা অবশ্যই চেঞ্জ হবে। আচ্ছা, এখন আসেন, অঙ্কটা বেশ ইন্টারেস্টিং, বেশ মজার, বেশ মজার। সেটা হচ্ছে আমি ধরে নিলাম এইটা হচ্ছে সাপোজ এ বি সি ডি, দৈর্ঘ্যের কিছু একটা ভ্যালু দেওয়া আছে, আমি জানি না সেটা কত, আমি ধরে নিলাম দৈর্ঘ্যের সেই ভ্যালুটা হচ্ছে এল নট, এবং প্রস্থের কিছু একটা ভ্যালু দেওয়া আছে, প্রস্থের সেই ভ্যালুটাকে আমি ধরে নিলাম হচ্ছে বি নট। তাহলে এখন ধরো ভেলোসিটি কোন এক্সিস বরাবর আছে, ভেলোসিটি আছে হচ্ছে ভেলোসিটি আছে হচ্ছে এই কর্ণ এসি বরাবর। তো তোকে যদি কর্ণের দৈর্ঘ্য কত হবে বাইর করতে বলতো, তাহলে কর্ণের দৈর্ঘ্য তুই আসলে খুব ইজিলি বাইর করতে পারতি। কর্ণের দৈর্ঘ্য বাইর করা তোর জন্য আসলে এখানে কোনো বিষয় না, তুই খুব ইজিলি কর্ণের দৈর্ঘ্যটা বাইর করতে পারিস। আচ্ছা, তো কর্ণের দৈর্ঘ্য আমরা বাইর করতে চাই না, আমরা বাইর করতে চাই কি, এই আয়তক্ষেত্রের নতুন যে দৈর্ঘ্য দৈর্ঘ্য থাকবে সেটার দৈর্ঘ্য দৈর্ঘ্যের ভ্যালু কিরকম হবে এবং তার শেপ কিরকম হবে, এটা যদি আমাকে জিজ্ঞেস করতো তাহলে অঙ্কটা আরো অনেক মানে শেপটা আসলে আমরা বলতেই পারি না আর কি আপাতত, মানে বলতে পারি না বললে ভুল হবে, মানে আপাতত আমাদের অর্জিত জ্ঞান দিয়ে আমরা শেপটা বলতে পারি না। আচ্ছা, আসেন কি করব। ফার্স্ট কথা হচ্ছে এই বরাবর এখান থেকে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে না, এখানে অ্যাঙ্গেলটা কত, এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্গেল হতে পারে থিটা। তো তোমার যদি আসলে দৈর্ঘ্য জানা থাকে এবং তোমার যদি আসলে প্রস্থ জানা থাকে তাহলে তুমি থিটার ভ্যালুটা কি করতে পারবা, থিটার ভ্যালুটা তুমি বাইর করতে পারবা। আচ্ছা, তাহলে আপা আপা এই পানি ভরা, হ্যালো হ্যালো, আচ্ছা যেটা বলছিলাম সেখান থেকে আবার আসি। এই হচ্ছে আয়তাকার মাঠ, এই হচ্ছে মাঠের কর্ণ বরাবর একটা ভেলোসিটি চলে গেছে। আচ্ছা, কর্ণ বরাবর একটা ভেলোসিটি চলে গেছে, এই হচ্ছে কর্ণ বরাবর ভেলোসিটি। এই বরাবর আমি একটা অ্যাঙ্গেল পাইতে পারি, অ্যাঙ্গেলটার নাম দিতে পারি থিটা। যদি আমার এল নট জানা থাকে এবং যদি আমার বি নট জানা থাকে তাহলে আমি এই অ্যাঙ্গেলটা থিটা এটা বাইর করতে পারবো। এবং হচ্ছে এখানকার আরো একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলের মান ধরলাম হচ্ছে ফাই, এটাও বাইর করতে পারবো। ব্যাপারটা খুবই ইজি, ঠিক আছে, কারণ আপনি দৈর্ঘ্য প্রস্থ দুইটাই জানেন। আচ্ছা, এমত অবস্থায় আসেন, এই যে দৈর্ঘ্যটা আছে, সবাই দৈর্ঘ্যটার দিকে তাকাও। দৈর্ঘ্য কোনটা, দৈর্ঘ্যটা হচ্ছে এল নট, দৈর্ঘ্যটা হচ্ছে এল নট। এই এল নট দৈর্ঘ্যটা কর্ণ বরাবর, এল নট দৈর্ঘ্যটা কর্ণ বরাবর একটা উপাংশ আছে, কর্ণ বরাবর এর উপাংশটা কত, কর্ণ বরাবর এর উপাংশটা হচ্ছে এল নট কজ থিটা। বুঝি, এল নট কজ থিটা নটটা কি, কর্ণ বরাবর দৈর্ঘ্যের উপাংশ, কর্ণ বরাবর দৈর্ঘ্যের উপাংশ। কর্ণ বরাবর দৈর্ঘ্যের উপাংশটা কত, কর্ণ বরাবর দৈর্ঘ্যের উপাংশটা হচ্ছে এল নট কজ থিটা। আচ্ছা, এই এল নটের তো আরো একটা উপাংশ থাকবে, সেই উপাংশটা কি হবে, সেই উপাংশটা এর সাথে হবে লম্ব বরাবর। তো এর সাথে লম্ব বরাবর হইলে এই বরাবর যাবে, দুইটা উপাংশ, এই হচ্ছে একটা উপাংশ আর এই হচ্ছে ওর আরেকটা উপাংশ।
ঠিক আছে, তো দুইটা উপাংশ লম্ব উপাংশ দুটো তো একটা একটা লম্ব হয়, তো একটা একটা লম্ব হইলো এল নট কস থিটা নট ওপাশে, আর এ পাশে কি, এ পাশে হচ্ছে এল নট সাইন থিটা। বুঝতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই? না, বুঝতে অসুবিধা হচ্ছে না একদমই। আচ্ছা, এখন দেখো এই উপাংশ বরাবর এল নট কস থিটা নট বরাবর একটা ভেলোসিটি আছে, এই বরাবর ভি বেগটা কাজ করতেছে। এই বরাবর কে কাজ করে? ভি বেগ কাজ করে। এবং এই ভি ভেলোসিটিটা এল নট সাইন থিটা নট বরাবর বা এল নট সাইন থিটা বরাবর কাজ করে না। তার মানে এই উপাংশ বরাবর বেগের মান কত? এই উপাংশ বরাবর বেগের মান 0, আর ওই উপাংশ বরাবর একটা বেগের মান আছে। তাহলে আমি কি বলতে পারি দৈর্ঘ্যকে আমি যেই দুইটা উপাংশে ভাগ করছি, এই দুইটা উপাংশের একটা উপাংশ এল নট সাইন থিটা নট, এইটা চেঞ্জ হবে না। এইটা চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ ভেলোসিটি হচ্ছে আসলে কর্ণ বরাবর। সো এই যে এল নট সাইন থিটা, এটা আসলে কর্ণের লম্ব। এল নট সাইন থিটাটা কি? এল নট সাইন থিটাটা কর্ণের লম্ব। তো কর্ণের লম্ব মানে কি? কর্ণের লম্ব মানে হচ্ছে বেগেরও লম্ব। সো লম্ব বরাবর আসলে বেগ বা যে কোনো ভেক্টরের কম্পোনেন্ট কত? 0। cos 90 এর ভ্যালু 0। বুঝতেছি নিশ্চয়ই আমার কথা? তাইলে আমি বলতে পারি যে এল নট সাইন থিটা নটটা কি থাকবে? এল নট সাইন থিটা নটটা একই থাকবে। এল নট সাইন থিটা নটটা একই থাকবে। তাইলে নতুন যেই দৈর্ঘ্যটা, মানে দৈর্ঘ্যটা তো সংকুচিত হবে। এই যে ক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা তো সংকুচিত হবে, পরিবর্তন হবে। তো নতুন দৈর্ঘ্যের উপাংশ কয়টা থাকবে? নতুন দৈর্ঘ্যের উপাংশ থাকবে দুইটা। তাইলে আমি বললাম যে নতুন দৈর্ঘ্যের কর্ণ বরাবর উপাংশ, কর্ণ বরাবর উপাংশ, নতুন দৈর্ঘ্যের কর্ণ বরাবর উপাংশটা কত? ধরো নাম দিলাম সেটার আমি এল অফ এক্স। তাহলে এল অফ এক্স সমান, সূত্র কি? এল সমান এল নট রুট ওভার 1 - v² / c²। তাইলে এল এক্স সমান কর্ণ বরাবর উপাংশ বাড়ি করতে চাই, তো কর্ণ বরাবর উপাংশ এইটা। তাইলে আমি লিখবো এল নট কজ থিটা ইন্টু রুট ওভার 1 - v² / c²। কাহিনী শেষ, বুঝি? তাইলে এবার হচ্ছে নতুন দৈর্ঘ্যের কর্ণের লম্ব বরাবর উপাংশ, কর্ণের লম্ব বরাবর উপাংশ, কর্ণের লম্ব বরাবর উপাংশ কত? ধরো কর্ণের লম্ব বরাবর উপাংশ হচ্ছে এল ওয়াই। তাহলে এই এল ওয়াই সমান আমি কত বলতে পারি? এল ওয়াই সমান, ওই উপাংশটা তো চেঞ্জ হওয়ার কথা ছিল না, যা ছিল তাই থাকবে। তাইলে সেটার মান কত হবে? সেটার মান হবে এল নট সাইন থিটা। তাইলে নতুন দৈর্ঘ্যের দুইটা উপাংশ তুমি জানো, একটা তার কর্ণ বরাবর, একটা তার লম্ব বরাবর, মানে এক্স এক্সিস ওয়াই এক্সিস বরাবর দুইটা উপাংশ তুমি জানো। তাহলে এই জায়গা দিয়ে নতুন দৈর্ঘ্য এল ইকুয়ালস টু আমি লিখতে পারবো রুট ওভার এল এক্স স্কোয়ার প্লাস এল ওয়াই স্কোয়ার। বলেন এইটুকু জার্নি বুঝছেন কিনা সবাই? হ্যালো, মাইক টেস্টিং 1 2 3। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো প্রভা? রিশা, দাবি জানাইছিলি অঙ্কটা? রিশা না প্রাপ্তি, কে দাবি জানাইছিলি? বুঝতে পেরেছিস? বুঝছি ভাইয়া। তাহলে এবার আমি একটু মুছে দিচ্ছি, সেভ করে রাখছি এটা। তাহলে এবার সবই যদি মুছে দেই, এবার ধরবো হচ্ছে প্রস্থকে। তাহলে প্রস্থ কি করছে? প্রস্থ একটা ফাই অ্যাঙ্গেল তৈরি করছে। তাইলে এই প্রস্থের কর্ণ বরাবর একটা উপাংশ আসবে। কর্ণ বরাবর তার উপাংশটা কত হবে? কর্ণ বরাবর তার উপাংশটা হবে হচ্ছে বি নট কজ ফাই। এবং হুবহু একই রকম প্রসেস, কর্ণের লম্ব বরাবর একটা উপাংশ আসবে, সেইটার মান কত হবে? সেইটার মান হবে বি নট সাইন ফাই। তাইলে কর্ণ বরাবর এটার আর দরকার নাই, তো বুঝছি তো কর্ণ বরাবর প্রস্থের উপাংশ। তাহলে
কর্ণ বরাবর নতুন প্রস্থের কর্ণ বরাবর উপাংশ, তাহলে কর্ণ বরাবর উপাংশ সেটাকে নাম দিলাম মনে করো বিএক্স। তাহলে কর্ণ বরাবর উপাংশটা কি হবে? কর্ণ বরাবর তো যেহেতু ভেলোসিটি আছে তাহলে ওই বরাবর চেঞ্জ হবে। তাহলে ওই বরাবর বেগের দৈর্ঘ্যের উপাংশটা কত? বি নট কজ ফাই ইন্টু রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার। এবং কর্ণের লম্ব বরাবর প্রস্থের উপাংশ, তো সেটাকে নাম দিলাম হচ্ছে বি ওয়াই। তো এটা তো আসলে চেঞ্জ হবে না, এটা যা ছিল তাই থাকবে। তাহলে বি নট সাইন ফাই, তাহলে বি এক্স পাইছি, বি ওয়াই পাইছি। তাহলে নতুন প্রস্থটা কিরকম হবে? নতুন প্রস্থ বি ইকুয়ালস টু ওই একই রকম বি এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কয়ার। তাহলে এখান থেকে নতুন দৈর্ঘ্য এবং নতুন প্রস্থ তুমি পেয়ে যাচ্ছ। শেপের ব্যাপারে আসলে আমরা কথা বলি নাই, কারণ ওইটা একটু বড় হবে, বেশ কথাবার্তা চলে আসবে ওখানে। এবং কথা হচ্ছে যে জিনিসটা শেপ আর আয়তক্ষেত্র থাকবে না, এটা বুঝে নাও। জিনিসটার শেপ আয়তক্ষেত্র আর থাকবে না, এবং জিনিসটা আসলে কি হবে? জিনিসটা একটা সামান্তরিকে পরিণত হবে। জিনিসটা আয়তক্ষেত্র থাকবে না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি অঙ্কটা। রিশা, প্রভা, সবাই বুঝতে পেরেছো? ওকে, ধরে নিলাম সবাই বুঝতে পেরেছি, ধরে নিলাম। স্যার, স্যার, আপনি যে প্রথমে লম্ব দিয়ে কর্ণের উপর যে উভয় পাশ থেকে লম্ব আনলেন, লম্ব দিয়ে কি বুঝাইলেন? মানে এখানে কোনটা কনসেপ্ট ক্লিয়ার করলেন? কোন লম্ব বাবু? ওই যে দুই দুই কোণা থেকে যে লম্ব আনলেন কর্ণের উপরে। লম্ব আনি নাই, আমি যেটা করছি দৈর্ঘ্য এবং প্রস্থকে, এই যে তুমি এ পাশে দেখো, এই যে দৈর্ঘ্য আছে এল নট, এই এল নট দৈর্ঘ্যটা থিটা কোণে আছে। কার সাথে? কর্ণের সাথে। এল নট থিটা কোণে আছে কর্ণের সাথে। সো আমি যেটা বলছি যে আমি আসলে দৈর্ঘ্যটাকে দুইটা উপাংশে ভাগ করছি। আমি তোকে জিনিসটা এখান থেকে দেখাই। বিষয়টা হচ্ছে এই রকম যে এই হচ্ছে এল নট দৈর্ঘ্যটা, এই বরাবর কে আছে? এই বরাবর আছে হচ্ছে কর্ণ। থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে কে আছে? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এটা হচ্ছে কর্ণ। তাহলে এই এল নটের কর্ণ বরাবর একটা উপাংশ কাজ করবে। কর্ণ বরাবর উপাংশটা কত হবে? এল নট কস থিটা। এবং কর্ণের লম্ব বরাবর একটা উপাংশ কাজ করবে, সেইটার মান কত হবে? সেইটার মান হবে এল নট সাইন থিটা। আমি দৈর্ঘ্যটাকে দুইটা উপাংশে ভাগ করছি এবং প্রস্থটাকেও দুইটা উপাংশে ভাগ করছি, যেন দুইবারই একটা উপাংশ কর্ণ বরাবর আসে। তাহলে এই বরাবর ভেলোসিটি আছে পুরাপুরি, তাহলে এইটার সংকোচন হবে। এবং আরেকটা উপাংশ যেন কর্ণের লম্ব বরাবর আসে, তাহলে আসলে এই উপাংশটা বরাবর আসলে কোনো ভেলোসিটি নাই, তাহলে ও আসলে শ্রিঙ্ক করবে না, সংকুচিত হবে না। স্যার এটা বুঝেছি, আমি বলছি যে ওই যে একদম ফার্স্টে রিশাকে বললেন না, ওই যে কর্ণের উপরে লম্ব করে, ওইটা কি? ওইটাই বুঝিনি। ও ও ও আচ্ছা আচ্ছা, জোশ জোশ, আমিও বুঝতেছিলাম না, সরি। না, রিশা যেটা বলছে যে, রিশা এরকম একটা কথা বলছিল যে ধরো আমরা তো বৃত্তাকার প্লেটেরটা মনে আছে নিশ্চয়ই, যে সরি এরকম হয়ে গেল কেন? বৃত্তাকার প্লেটেরটা মনে আছে যে এই বৃত্তের যদি দুটো ব্যাস থাকে, যে একটি ব্যাস হচ্ছে এই, তো কালো ব্যাস বরাবর যদি একটা রকেট উড়ে যায়, এই বরাবর যদি একটা ভেলোসিটি থাকে, তাহলে লাল রঙের একটা ব্যাস যদি হয় এই ব্যাসের ঠিক পারপেন্ডিকুলার, লাল রঙের ব্যাসটা যদি হয় এই ব্যাসের ঠিক পারপেন্ডিকুলার, তাহলে এই ব্যাস বরাবর আসলে ভেলোসিটির মান 0, তাহলে এখানে সংকোচন হবে না। এরকম একটা কনসেপ্টের ম্যাথ আমরা করছি। কেন? কারণ এখানে লম্ব বরাবর, তাই। তো রিশা যেটা বলছিল যে ও বাসায় প্র্যাকটিস করার সময় ও মোটামুটি এভাবে চেষ্টা করছে যে এই সামান্তরিকের আয়তক্ষেত্র, সরি এই আয়তক্ষেত্রের তো দুটো কর্ণ আছে,
ধরে নিলাম এই হচ্ছে একটা কর্ণ। বাবা কি সুন্দর, হ্যাঁ। এই হচ্ছে মনে করি আরেকটা কর্ণ, দুটো কর্ণ দেওয়া আছে আর কি, ঠিক আছে। তো এই দুটা কর্ণ তো আসলে একটা আরেকটার উপরে লম্ব না। এটা যদি আয়তক্ষেত্র হয়, অবভিয়াসলি এটা আয়তক্ষেত্র, তো এই আয়তক্ষেত্রের দুইটা কর্ণ কিন্তু পরস্পর লম্ব না। এ বি জি সি স্যার, ডি, এখন বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। তো যেহেতু এ বি ইজ নট, সরি এ বি তো না, এসি হবে আর কি। AC is not perpendicular with BD, আবার থাক লাগতো না, যেহেতু এই দুটো একটা একটার উপর পারপেন্ডিকুলার না, সো এটা আসলে সংকুচিত হবে। এখন সংকুচিত হবে না কে, এই ছবিটা থেকে আরেকটা জিনিস একটু বলে যাই, শেপের ধারণাটা পেয়ে যাবি তোরা। যে এই বরাবর যদি একটা বাহু টানি, যে ডি বিন্দু থেকে একটা বাহু টান দিছি, এবং এই সি বিন্দু থেকে ভেলোসিটি কোন বরাবর, ভেলোসিটি তো হচ্ছে এসি বরাবর, তাহলে বি থেকে এটার উপর একটা লম্ব টান দিছি এই। এই দুইটা বাহু অ্যাকচুয়ালি কখনোই সংকুচিত হবে না। এই বাহুটা, এই লাল রঙের বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা বাহু অ্যাকচুয়ালি কখনো সংকুচিত হবে না। এই দুইটা বাহু হুবহু একই রকম থাকবে। এবং খেয়াল করো ভেলোসিটি কোন বাহু বরাবর আছে, ভেলোসিটি আছে হচ্ছে এই বাহু বরাবর। তাহলে আলটিমেটলি এই জিনিসটার নতুন যেই শেপটা আসবে, নতুন যেই শেপটা আসবে সামান্তরিক হবে, এটা বলছিলাম। তো সামান্তরিকটার চেহারাও মোটামুটি একটু দেখে নিচ্ছি আমরা। এই রকম শেপ হবে, এই রকম শেপ হবে, লাল রঙের যেই নতুন শেপটা দেখতে পাচ্ছি এরকম শেপ হবে। যেহেতু এসি বরাবর ভেলোসিটি আছে, তাহলে এসির সংকোচনটা হবে সবচাইতে বেশি, এসির সংকোচনটা হবে সবচাইতে বেশি। এবং না, এখানে আমি ডিবি কে একই রেখে দিছি, হয় নাই, ডিবি বেসিক্যালি একই থাকবে না, ডিবি বেসিক্যালি একই থাকবে না, এটা সংকুচিত হবে। এক সেকেন্ড, তাহলে শেপটা আসলে আমরা এই ছবি থেকে বলতে পারবো না, শেপটা আসলে আমরা এই ছবি থেকে বলতে পারবো না। আমরা শুধু এইটাই বলতে পারবো যে ডি ডি প্রাইম এবং বি বি প্রাইম, এই দুইটা বাহু পরস্পর কি হবে, এই দুইটা বাহু পরস্পর লম্ব হবে এবং এটুকু আসলে সংকুচিত হবে। সো বরাবর ওই ডি পয়েন্টে আর বরাবর বি পয়েন্টে আসলে ওরা কানেক্ট করবে না, বাট আলটিমেটলি জিনিসটার শেপ দেখতে কিরকম হবে, জিনিসটার শেপ দেখতে হবে হচ্ছে এইরকম। এই কর্ণটা বড় হবে, এই কর্ণটা অবভিয়াসলি বড় থাকবে, কারণ এই কর্ণ বরাবর ভেলোসিটি ছিল না। নতুন যে রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে ওইটা এই বরাবর হবে, আর এই কর্ণটার শেপটা হবে হচ্ছে ছোট। এরকমও থাকবে না, অ্যাকচুয়ালি এটা একটা স্পাইরাল শেপ দেখাবে। তোমরা শেপ ছেড়ে দাও, শেপ ছেড়ে দাও, শেপটা ছেড়ে দাও, আচ্ছা এইটুকু আচ্ছা স্যার, বুঝতে পারছি। তাহলে স্যার যদি রম্বস হয় সেই ক্ষেত্রে তো আমাদের উভয় কর্ণই সংকুচিত হবে। রম্বসের যেহেতু কর্ণদ্বয় পরস্পরকে মানে মাঝখানে 90 ডিগ্রি কোণ না, লম্ব ভাবে। রম্বসের কর্ণদ্বয় 90 ডিগ্রিতে ছেদ করে। জি স্যার। আচ্ছা কোশ্চেনটা কি সেটা বলো। যদি রম্বসের কর্ণ দুইটা সমান না, হ্যাঁ এটা ঠিক আছে, রম্বসের কর্ণদ্বয় সমান না, রম্বসের কর্ণদ্বয় 90 ডিগ্রি, প্রভা তুমি শিওর? আচ্ছা যাই হোক, সেটা কথা না, কথা আচ্ছা হচ্ছে, স্যার, বাদ দেন, আমি কিন্তু জানি এটা স্যার। বলো বলো তোমার কথা কি সেটা বলো। না না, রম্বশৈলে, ওইটাই বলতেছিলাম রম্বসের রম্বশৈলে, ক্ষেত্রে। হ্যাঁ। রম্বশৈলে তখনও শেপটা সামান্তরিক হবে। রম্বস যদি হয় তখনও আলটিমেটলি শেপটা ওই এরকম একটা সামান্তরিকই গঠন করবে, সামান্তরিক হবে। রম্বসের ক্ষেত্রেও কাহিনী হবে একই রকম, সামান্তরিক গঠন করবে এবং যেই কর্ণ বরাবর ভেলোসিটি আছে সেই কর্ণের সংকোচন হবে বেশি এবং অপর কর্ণের হচ্ছে সংকোচন হবে কম, এইরকম হ্যাঁ, শেপ। লম্ব আচ্ছা আচ্ছা। বরাবর থাকলে সংকোচন হবে। কি থাকলে? কর্ণ দুইটা পরস্পর লম্ব না, তাহলে একটার হলে আরেকটা সংকোচন হবে তখন। না,
লম্ব বরাবর হইলে শুধু একটারই সংকোচন হবে, আর এটা নামায় রেখে যান আপা, আমি পরে এটা ঠিক করে নিব। লম্ব বরাবর তো হইলে আমি শুধু এক এটাই জিজ্ঞাসা করতেছিলাম যে একটাই হলে আরেকটা তো একদম জিরো মানে হবেই না। হবেই না। রম্বসের ক্ষেত্রে? বর্গক্ষেত্রের ক্ষেত্রেও আপনারা বর্গক্ষেত্রের কথা কেন বাদ হ্যাঁ, দিচ্ছেন? তাহলে বর্গ হলে তাহলে এটা রম্বস হয়ে যাবে, মানে রম্বসের মতো লাগবে। সামান্তরিকের মতো লাগবে, সামান্তরিক বা রম্বস যে কোনো একটা শেপে লাগবে, সামান্তরিক বা রম্বস। পারপেন্ডিকুলার থাকবে না বোধহয়, পারপেন্ডিকুলার থাকবে না। ধরো যদি বর্গক্ষেত্র হয়, যদি বর্গক্ষেত্র হয়, যদি এই বরাবর হচ্ছে ভেলোসিটিটা চলে যায়, তাহলে এইটার সংকোচন হবে সবচাইতে বেশি এবং ওইটার অ্যাকচুয়ালি সংকোচন হবে না। সো জিনিসটা রম্বস বা সামান্তরিক এরকম একটা শেপ আসবে আর কি, কি শেপ আসবে সেটা অ্যাকচুয়ালি বলা যাচ্ছে না। সেটা অ্যাকচুয়ালি ওর ভেলোসিটি, তারপরে ভেলোসিটির উপর অনেকাংশে ডিপেন্ড করবে। ভেলোসিটি যত বেশি হবে ওর সংকোচনটা আসলে তত বেশি হবে, ভেলোসিটির উপর ডিপেন্ড করবে। সো এই শেপটা কমন আর কি, মানে এই শেপটাই সবচেয়ে কমন, যে ভেলোসিটি যেদিকে মানে কর্ণের ওরিয়েন্টেশন পাল্টায় যাবে, কর্ণের ওরিয়েন্টেশনটা পাল্টায় যাবে। সামান্তরিক বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা বোঝা যায় সবচেয়ে বেশি। আয়তক্ষেত্র যদি আসলে এরকম থাকে, আয়তক্ষেত্র যদি আসলে এই রকম থাকে, তাহলে আয়তক্ষেত্রের কর্ণ বরাবর গেলে তখন ওই রকম শেপের একটা সামান্তরিক সে তৈরি করবে। যেটা আমরা অ্যাকচুয়ালি ম্যাথে করছি। বর্গক্ষেত্রের কর্ণ দিয়ে গেলে রম্বসের মতো লাগবে, আয়তক্ষেত্রের কর্ণ দিয়ে গেলে সামান্তরিকের মতো লাগবে, এবং বৃত্তের ব্যাস দিয়ে গেলে হচ্ছে উপবৃত্তের মতো লাগবে। তাহলে কর্ণ বরাবর গেলে, যদি কর্ণ বরাবর যায়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে বর্গকে লাগবে কিসের মতো? বর্গকে লাগবে হচ্ছে রম্বসের মতো। আয়তকে লাগবে কিসের মতো? আয়তকে লাগবে হচ্ছে সামান্তরিকের মতো। আর যদি হচ্ছে বৃত্তের ব্যাস দিয়ে যায়, বৃত্তের ব্যাস দিয়ে গেলে সেটাকে লাগবে হচ্ছে উপবৃত্তের মতো। বুঝি? জি স্যার। ওকে, তাহলে একটা মিনিট, একটা
নেক্সট ক্লাস কবে? স্যার রবিবার। হতে পারে। আচ্ছা ফরহাদ, তুমি কালকে পড়তে চাও? কালকে শনিবার, শনিবার দুপুর 3টা বাজে, আমি চাইলে পড়াই দিতে পারি। শনিবার দুপুর জি 3টা। আমার কোনো ক্লাস আছে? আমার সমস্যা নাই, পড়তে পারবো। কি পড়বা? না না, হ্যাঁ, ঘাটানিক ধর্ম যেটুকু বাকি আছে। গাঠনিক ধর্মের যেইটুকু বাকি আছে। আর প্রভা, তাহলে তোমাদের এই চ্যাপ্টার শেষ, তাহলে তোমাদের আর কি চাওয়া পাওয়া আছে তোমাদের? আমি জানি না, ম্যাথ করবা এই চ্যাপ্টারের? জি স্যার, একদিন ম্যাথ করি। ম্যাথ করছো, আপেক্ষিকতা অংশের ম্যাথ আসলে তুমি করছো, তাহলে হচ্ছে বাকি যেটা আছে ফটোইলেকট্রিক ইফেক্ট, সেই অংশের ম্যাথ করতে পারি আর কি আমরা, আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে ওই অংশের ম্যাথটা একটু টুকটাক আমরা গুছায় করলাম। ঠিক আছে, তাহলে 1 মিনিট। রবিবারে আমার কি অবস্থা? রবিবারে কখন পড়বা? স্যার আমি সারাদিনই ফ্রি, আপনি টাইম দেন, সমস্যা নাই। অন্যদের সমস্যা আছে কিনা সেটা জিজ্ঞাসা করলেই হয়। রবিবারে আমার তো ক্লাস আছে একটা বাইরে, দাঁড়াও। রবিবারে আমার ক্লাসটা কখন সেটা আমি এখনই জেনে নিচ্ছি, জেনে নিয়ে আমি রবিবারের টাইমটা দিচ্ছি। সাইমা কোথায়? সাইমা কি করে? সাইমা কথাবার্তা বলে না? সাইমা বোধহয় নাই, সাইমা হচ্ছে জয়েন করায় স্যার আছি তো। মিশা কথা। স্যার মানে অনেক কিছু বুঝতে প্রবলেম হচ্ছে, জন্য কিছু আর বলিই নি। যদি আমার 12টা থেকে 3টা ক্লাস থাকে তাহলে তো আসলে গ্যাঞ্জাম। 12টা থেকে 3টা ক্লাস থাকলে বাসায় আসতে তখন সন্ধ্যায় পড়াইতে হবে। এক্স্যাক্টলি। রবিবার যদি আমার 12টা থেকে 3টা পর্যন্ত আসসালামু আলাইকুম লিটু ভাই। রবি রবিবার ক্লাস আছে আমার 12টায়, 12টা থেকে 3টা পর্যন্ত ক্লাস, বাসায় আসতে আসতে 4টা 4:30, সো ইফতারের আগে হবে না ইনশাল্লাহ। তাহলে রবিবার সন্ধ্যায় টাইম নেন, সম্ভব? আচ্ছা স্যার। বাকি সবাই জি ভাইয়া, সমস্যা নেই। ওকে স্যার, কোনো প্রবলেম নেই। 7:30। হ্যাঁ, 7টায় শুরু করলে হয় না? কঠিন স্যার একটু রেস্ট, স্যার একটু রেস্ট। কঠিন। স্যার 7:30টায় ঠিক আছে। আমার তারাবি পড়া লাগে তো তাই। আচ্ছা ঠিক আছে ভাইয়া, সমস্যা নেই। জামাত জামাত না ভাই, আগে আগে না পড়লে তো অলসতা লাগে আবার। আচ্ছা, চেষ্টা করবো 7টা 15 ইনশাল্লাহ। 7টায় খুব কঠিন, মানে ইফতার করে উঠে মানে মানে ডান থেকে স্যার বাম একটু ঘুরলে, রেস্ট নিতে হয় তারপরে। ডান থেকে বাম ঘুরলেই আমি দেখি যে 7টা বেজে গেছে। ঠিক আছে, তখন মনে হয় ক্লাসটা 8টায় না কেন। আচ্ছা যাই হোক, 7:15 স্যার শুইলে 7:15 তো থাক। উঠাই যায় না পরে। না না, আমি ওই রিস্কে যাই না, ঠিক আছে, তাহলে ও কথাই থাকলো। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, স্যার বাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বাই, ফি আমানিল্লাহ, টেক কেয়ার।